হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে প্র্যাকটিসের 2 নিয়ে এসেছি। সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে প্রথমে আমি কনসেপ্ট ক্লাসগুলি করিয়েছি ডিটেলসে, তারপর আমি প্র্যাকটিসে স্টার্ট করেছি। তো আজকে হলো সেই সিরিজের প্র্যাকটিসের 2। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, বিভিন্ন ইম্পর্ট্যান্ট এমসিকিউস নিয়ে আলোচনা করব। তো তোমরা ক্লাসটা একদমই স্কিপ করবে না, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে প্র্যাকটিসের 2। সো আজকের ক্লাসের ফার্স্ট ওয়ান, নৈবেক্তিক প্রশ্নে অপরিহার্য বৈশিষ্ট্য কী। এখন নৈবেক্তিক প্রশ্ন কী বা রচনাত্মক প্রশ্ন কী, এগুলি কিন্তু আমরা কনসেপ্ট ক্লাসে ডিসকাস করেছি। যারা কনসেপ্ট ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু ইজিলি এটা আনসার করতে পারবে যে নৈবেক্তিক প্রশ্নের অপরিহার্য বৈশিষ্ট্যটা কী। কী কী অপশান রয়েছে সেগুলি দেখে নিই। শিখন সম্পূর্ণ হয়েছে কিনা সেই সম্পর্কে অবহিত হওয়া, নম্বরদানে ব্যক্তিগত প্রভাব মুক্ত করা, প্রশ্নের বিষয় এবং অর্থে কোনো অস্পষ্টতা থাকে না, দিয়ে উত্তরের সঠিকতা প্রমাণ করা সহজ হয়। তো এখান থেকে যেটা অপরিহার্য বৈশিষ্ট্য হবে, এখান থেকে কিন্তু আমাদের দেখতে লাগবে কোশ্চেনটা কী করে অপরিহার্য বৈশিষ্ট্য কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু আমাদের দেখতে লাগবে। তো সেই অ্যাকর্ডিং কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার বি, নম্বরদানে ব্যক্তিগত প্রভাব মুক্ত করা। নৈবেক্তিক প্রশ্ন যেগুলো রয়েছে আমরা অবজেক্টিভ টাইপ কোশ্চেন আমরা বলতে পারি, যেরকম ধরো এমসিকিউ, ট্রু ফলস, ম্যাচিং, এগুলি যদি কারেক্ট হয় তাহলে মানে নাম্বার পাবে, আর কারেক্ট না হলে এটাতে নাম্বার পাবে না। এটার মধ্যে কোনো টিচারের বা কোনো ব্যক্তিগত প্রভাব কিন্তু পড়ে না, যে সঠিক লিখবে সে নাম্বার পাবে, যে সঠিক লিখবে না সে নাম্বার পাবে না। যেরকম তোমাদের টেট এক্সামটা এখানে কারেক্ট হলে নাম্বার পাবে, কারেক্ট না হলে এটাতে নাম্বার পাবে না। এটার মধ্যে কারো কোনো ব্যক্তিগত প্রভাব থাকে না। তার জন্য নৈবেক্তিক প্রশ্নের অপরিহার্য বৈশিষ্ট্য হলো নম্বরদানে ব্যক্তিগত প্রভাব মুক্ত করা। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, কোনো অপেক্ষাকে যখন ব্যক্তি বিভিন্ন সময়ে এবং পরিস্থিতিতে প্রয়োগ করে সহ সম্পর্ক নির্ণয় করে নির্ভরযোগ্যতা নির্দিষ্ট করা হয়, তাকে বলা হয় যে কোনো অপেক্ষাকে যখন বিভিন্ন সময়ে এবং বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ করে সহ সম্পর্ক নির্ণয় করে নির্ভরযোগ্যতা নির্দিষ্ট করা হয়, তাকে কি বলা হয়? বিকল্প পদ্ধতি, পরীক্ষা পূর্ণ পরীক্ষা পদ্ধতি, সমান্তরাল পদ্ধতি, অর্ধ দ্বিখণ্ডিত পদ্ধতি। কারেক্ট আনসারটা হবে পরীক্ষা পূর্ণ পরীক্ষা পদ্ধতি। মানে কোনো অপেক্ষাকে যখন বিভিন্ন সময় বা বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ করা হয়, স্বসম্পর্ক নির্ণয় করে নির্ভরযোগ্যতা নির্দিষ্ট করা হয়, সেটাকে বলা হয় একটা পদ্ধতি। কি পদ্ধতি? পরীক্ষা পুনঃ পরীক্ষা পদ্ধতি। মানে পরীক্ষা নেওয়া হলো, তারপর আবার পরীক্ষা নেওয়া হলো, পুনঃ পরীক্ষা নেওয়া হলো, এটা এই পদ্ধতিটা। সো অপশন নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 33 নম্বরে, নিচে কোনটি নির্ভরযোগ্যতা নির্ণয়ের কৌশল নয়। এখান থেকে কোনটা নির্ভরযোগ্যতা নির্ণয়ের কৌশল নয়? তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে সহসম্পর্ক এখান থেকে নির্ভরযোগ্যতা নির্ণয়ের কৌশল নয়। সো অপশন নাম্বার বি। নেক্সট, সময় এবং পরিস্থিতির পরিবর্তনের ফলে অপেক্ষায় প্রাপ্ত তথ্যগুলি বিক্ষিপ্ত পরিবর্তন ঘটে কিনা তা জানার জন্য নির্ভরযোগ্যতা সমান্তরাল পদ্ধতি ব্যবহার করা হয়, অর্ধ দ্বিখণ্ডিত পদ্ধতি ব্যবহার করা হয়, পরীক্ষা পুনঃ পরীক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়, অন্ত অপরিবর্তনীয় পদ্ধতির ব্যবহার করা হয়। সো কারেক্ট আনসারটা হবে পরীক্ষা পুনঃ পরীক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়। সময় ও পরিস্থিতির পরিবর্তনের ফলে, যে সময়টা পরিবর্তন হলো, পরিস্থিতিটা পরিবর্তন হলো, সেটার উপর ভিত্তি করে অভিক্ষার যে প্রাপ্ত তথ্যগুলি সেটি বিক্ষিপ্ত পরিবর্তন ঘটে, সেটা যে বিক্ষিপ্ত পরিবর্তন যে ঘটে কিনা সেটা জানার জন্য কিসের উপর নির্ভরযোগ্যতা হতে হয়? সেটা একটা পদ্ধতির উপর নির্ভরযোগ্যতা হতে হয়, আর সেই পদ্ধতিটা হলো পরীক্ষা পুনঃ পরীক্ষা পদ্ধতি। এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। সো অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 35 নম্বরে, দল নির্বাচন অর্থাৎ স্যাম্পলিং সঠিক হয়েছে কিনা তা নির্ধারণের জন্য যে ধরনের নির্ভরযোগ্যতা কৌশল ব্যবহার করা হয় তা হলো বিকল্প পদ্ধতি। তা কি? তা হলো বিকল্প পদ্ধতি। অপশন নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার। যে দল নির্বাচনটা সঠিক হয়েছে কিনা সেটা নির্ধারণ করার জন্য যে ধরনের নির্ভরযোগ্যতা কৌশল বা পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় বিকল্প পদ্ধতি।
নেক্সট 36 নম্বরে রয়েছে আদর্শীয়তা অভিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নিচে কোনটি সঠিক নয়। যে আদর্শ অভিক্ষার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে সেটা কনসেপ্ট ক্লাসে দেখলাম যে আদর্শ অভিক্ষার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে এখান থেকে কোনটা সঠিক নয়, কারণ এখানে নয় বলা হয়েছে, কোশ্চেন বুঝে কিন্তু আনসারটা করবে। ওকে, তো কোনটা এখানে সঠিক নয়, কী কী অপশান রয়েছে? উচ্চমানের প্রশ্ন থাকবে, কাঠিন্য মান এবং পার্থক্য নির্ণয়ের ক্ষমতা প্রেক্ষিতে প্রশ্নগুলি পূর্ব পরীক্ষিত হবে, আচরণের প্রেক্ষিতে ব্যক্ত উদ্দেশ্য সম্পর্কিত হবে। অপশন বি, একমাত্র অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি প্রয়োগের অধিকারী হবে। অপশন সি, প্রাপ্ত স্কোরগুলি তাৎপর্য নির্ণয়ের জন্য নম্র এর ব্যবস্থা থাকবে। অপশন ডি, অভিক্ষার বিশদ বিবরণ সহ একটি ম্যানুয়াল থাকবে। সো কারেক্ট আনসারটা হবে একমাত্র অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি প্রয়োগের অধিকারী হবে। আদর্শত অভিজ্ঞার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ে না, কারণ একমাত্র অভিজ্ঞ বা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি প্রয়োগে অধিকারী হবে এইরকম না, অভিজ্ঞ বা প্রশিক্ষণ ব্যক্তি ছাড়াও অন্যান্যও এর প্রয়োগের অধিকারী হবে। তার জন্য যেহেতু সঠিক নয় বলা হয়েছে তার জন্য অপশান নাম্বার বি। নেক্সট রয়েছে 37 নম্বরে আদর্শীয়তা অভিজ্ঞার ব্যবহারের ক্ষেত্রগুলি হলো শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত মৌলিক দক্ষতাগুলি বিকাশের মূল্যায়ন, প্রতিটি শিক্ষাবর্ষে বা কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর শিক্ষার্থীদের শিক্ষাকৃতিতে অগ্রগতি মূল্যায়ন করা, কোনো বিষয় বা দক্ষতার ক্ষেত্রে শিক্ষার্থীর কৃতিত্ব বা দুর্বলতা নির্ণয় করা, নাকি অপশান নাম্বার ডি উপরে সবগুলি। তো এখানে কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি। উপরে সবগুলি হলো আদর্শীয়তা অভিক্ষার ব্যবহারের ক্ষেত্র। নেক্সট রয়েছে 38 নম্বর, কোনো অভিক্ষার নম্বরে তাৎপর্য ব্যাখ্যা করার পূর্বে জানা প্রয়োজন। যে কোনো একটি অভিজ্ঞার নম্বরে তাৎপর্যটা সেটা ব্যাখ্যা করার পূর্বে কি জানা প্রয়োজন? শিক্ষার্থীদের সংস্কৃতি পশ্চাৎপটের সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন, শিক্ষার্থীদের অভিজ্ঞতার মধ্যে পার্থক্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, বিদ্যালয়ে পাঠক্রমের বিভিন্ন দিকের প্রতি গুরুত্ব আরোপের পার্থক্য বিচার করা প্রয়োজন, উপরে সবগুলি। তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো উপরে সবগুলি। অপশান নাম্বার ডি, উপরে সবগুলি। 39 নম্বরে রয়েছে নৈর্ব্যক্তিক অভিক্ষা ব্যবহারের নিচে কোনটি ত্রুটিটি সর্বাপেক্ষা মারাত্মক। এই যে নৈর্ব্যক্তিক অভিক্ষা ব্যবহারে নিচে এই অপশানগুলি থেকে কোন ভুলটা সর্বাপেক্ষা মারাত্মক হয়, ডেঞ্জারাস হয়। সো এখানে কি কি রয়েছে? উত্তম নৈর্ব্যক্তিক প্রশ্ন তৈরি করা কঠিন কাজ, চিন্তন যুক্তি প্রদান করা ক্ষমতা এবং গুছিয়ে লেখার ক্ষমতা এর দ্বারা পরিমাপ করা যায় না, নিম্নমানের নৈর্ব্যক্তিক অভিক্ষা নির্ভরযোগ্য নয় এবং ভুল তথ্য পরিবেশন করে, সর্বক্ষেত্রে এই ধরনের অভিক্ষা ব্যবহারযোগ্য নয়। সো এখানে কারেক্ট আনসারটা হবে চিন্তন যুক্তি প্রদান করা ক্ষমতা এবং গুছিয়ে লেখার ক্ষমতা এই ধারা পরিমাপ করা যায় না। সো অপশান নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 40, নম্বরদানে পূর্ব পরিকল্পনা উদ্দেশ্য হলো যে নম্বরদানে পূর্ব পরিকল্পনা উদ্দেশ্যটা কি? পরিমাপের নৈর্ব্যক্তিকতা নিয়ে আসা, নম্বরের মধ্যে পার্থক্য দূর করা, অভ্যন্তরীণ এবং বাইরের পরীক্ষকের দ্বারা নম্বরদানে পার্থক্যকে হ্রাস করা, ফলকে আরও নির্ভরযোগ্য করে তোলা। সো কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে পরিমাপের নৈর্ব্যক্তিকতা নিয়ে আসা। সো অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 41 নম্বর, শিক্ষার্থী যাতে পাঠ্যসূচি কোনো অংশ বাদ না দেয় সেই জন্য শিক্ষক বা প্রশ্নকর্তা যা করা উচিত। তো শিক্ষার্থী যাতে পাঠ্যসূচি কোনো অংশ কোনো পাঠ যাতে সে বাদ না দেয় সেই জন্য একজন শিক্ষকের বা যে প্রশ্ন করবে যে প্রশ্নকর্তা রয়েছে, শিক্ষকই তো প্রশ্ন করবেন, তার কী করা উচিত? সমগ্র কোর্সের ওপর বেশি করে সংক্ষিপ্ত এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন করবেন। তারপর খোলাখুলিভাবে প্রশ্নের 5টি প্রশ্নের উত্তর লেখো না বলে প্রয়োজন হলে প্রশ্নগুলির মধ্যে পছন্দ করার সুযোগ দেওয়া বা কোর্সের মধ্যে বিভিন্ন অংশ বা উপ অংশের ওপর গুরুত্ব নির্দিষ্ট করতে হবে, নাকি উপরে সবগুলি। সো এখানে কারেক্ট আনসারটা কী হবে? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বা খুব ইজি একটা কোশ্চেন, সেটা হলো উপরে সবগুলি। কোনো শিক্ষার্থী যদি পাঠ্যসূচির কোনো অংশ বাদ না দেয় বা যাতে সেই বাদ না দেয়, কোনো অংশ যাতে বাদ না দেয়, অনেকে কী করে কোনো একটা স্কিপ করে দিল, কোনো একটা কিছু পড়লো না, তো সেটা যাতে সে অংশটা বাদ না দেয় সেই জন্য শিক্ষক বা প্রশ্নকর্তা কী করতে পারে? শিক্ষক বা প্রশ্নকর্তা যে সমগ্র কোর্সের উপর বেশি করে সংক্ষিপ্ত কোশ্চেন বা নৈর্ব্যক্তিক প্রশ্ন করতে পারে বা খোলাখুলিভাবে প্রশ্ন না করে, ধরো দিয়ে দিল 6টা কোশ্চেন দিয়ে বললো 5টা কোশ্চেন
আনসার করো, এরকম না বলে কি করতে পারে, তার মানে প্রশ্নগুলির মধ্যে পছন্দ করার এরকম বলতে পারে, বা কোর্সের মধ্যে বিভিন্ন অংশ বা উপ অংশগুলির উপর বিভিন্নভাবে গুরুত্ব নির্দিষ্ট করতে হবে। তার জন্য কি হবে, উপরে সবগুলি, অপশন নাম্বার ডি উপরে সবগুলি। নেক্সট রয়েছে 42 নম্বর, অভিক্ষার ব্যবহারযোগ্যতার উপাদানগুলির মধ্যে নিচের কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। অভিক্ষার ব্যবহারযোগ্যতার যে উপাদানগুলি রয়েছে সেগুলির মধ্যে নিচের কোনটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। কি কি রয়েছে, দৈর্ঘ্য, কাঠিন্যের মান, নম্বরদানের জটিলতা, প্রয়োগের খরচ। কারেক্ট আনসার কাঠিন্যের মান, অপশন নাম্বার বি কাঠিন্যের মান। নেক্সট রয়েছে 43 নাম্বার, এটা করার আগে তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নিউ আপডেটেড ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস, টেট 1, টেট 2, ইভেন এসটিজিটি সিলেবাসেরও নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। ফুল সিলেবাসের নোটস আমাদের এখানে রয়েছে। নোটসটা খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ বানানো হয়েছে, একদম আপডেটেড ভার্সনের নোটসটা, যে নোটের মধ্যে সবগুলি সাবজেক্টের নোটস রয়েছে, কনসেপ্ট রয়েছে, বিস্তারিত আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস। তো তোমাদের যাদের এই নোটসটা প্রয়োজন কিংবা তোমাদের মক টেস্টের প্রয়োজন, আমাদের এখানে স্পেশাল মক টেস্টের সুবিধাও রয়েছে, ইভেন ক্লাস করার সুবিধা রয়েছে। তো তোমাদের টেট রিলেটেড যেটারই প্রয়োজন সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের সাথে আছি। সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, আর বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে আমি ক্লাসটা করে নিই, তারপরে এক এক করে বাকি ডিটেলসগুলি আমি বলে দেব। এখন আমরা দেখে নেব 43 নম্বর যে এমসিকিউটা রয়েছে সেটা। রচনাত্মক অভিক্ষা আরও নির্ভরযোগ্য এবং ব্যবহারযোগ্য করার জন্য প্রয়োজন হলো যে রচনাত্মক অভিক্ষাটা রয়েছে সেটা আরও নির্ভরযোগ্য এবং ব্যবহারযোগ্য করার জন্য কি প্রয়োজন। শিক্ষার্থীদের উত্তরগুলিকে শব্দসীমা বা পয়েন্টগুলিকে উল্লেখ করে নিয়ন্ত্রণ করা। সকলেই যাতে একই রচনাত্মক প্রশ্ন উত্তর দিতে বাধ্য না হয়ে শিক্ষার্থীদের ক্ষমতা ও আগ্রহ অনুযায়ী উত্তর দেওয়ার সুযোগ পায় তার জন্য প্রশ্ন পছন্দের সুযোগের ব্যবস্থা করা। উত্তরের জন্য এমন সময় নির্দিষ্ট করা যাতে খুব বেশি বা অল্প সময় না হয়, উপরে সবগুলি। কারেক্ট অ্যান্সারটা হবে উপরে সবগুলি, মানে রচনাত্মক অভিক্ষা সেটা যাতে আরও বেশি নির্ভরযোগ্য হয়, ব্যবহারযোগ্য হয়, সেই জন্য কিছু জিনিস আমরা অ্যাজ এ টিচার করতে পারি। কি করতে পারি, শিক্ষার্থী যাতে সেই উত্তরগুলিকে শব্দসীমা বা পয়েন্টগুলিকে উল্লেখ করে নিয়ন্ত্রণ করা হয়, বা সকলে যাতে রচনাত্মক প্রশ্নগুলি উত্তর দিতে বাধ্য না হয়ে শিক্ষার্থীদের যে ক্ষমতা রয়েছে বা তার যে আগ্রহ বা যে জিনিসটাতে ইন্টারেস্ট রয়েছে সেটার অনুযায়ী যাতে উত্তর দেওয়ার সুযোগ পায়, সেই জন্য তাদের প্রশ্ন পছন্দের সুযোগ দেওয়া। যেরকম ধরো অপশান দেওয়া, যেরকম ধরো পাঁচটা কোশ্চেন আনসার করো, তো এখানে 6টা দিল, 6টা দিয়ে বলা হলো যে কোনো 5টা আনসার করো, তো এইরকম করা। তো এইগুলি কি, এই সবগুলি কি রচনাত্মক অভিক্ষার যে আরও নির্ভরযোগ্য ব্যবহারযোগ্য করে তোলে। ওকে, তো তার জন্য বলা হলো উপরে সবগুলি। নেক্সট রয়েছে 44 নম্বর। 44 নম্বরে রয়েছে একটি অভিক্ষার জন্য কোনটি অপরিহার্য, যে অভিক্ষার জন্য এখান থেকে কোনটা অপরিহার্য। অভিক্ষার প্রশ্নগুলি উত্তম হবে, অভিক্ষাটি নির্ভরযোগ্য হবে, অভিক্ষাটি যথার্থ হবে, অভিক্ষাটি ব্যক্তিগত প্রভাব মুক্ত হবে। সো কারেক্ট আনসারটা কি হবে, অভিক্ষার প্রশ্নগুলি উত্তম হবে, অপশন নাম্বার এ অভিক্ষার প্রশ্নগুলি উত্তম হবে। 45 অভিক্ষার প্রশ্নগুলির ক্ষেত্রে প্রথমে অর্ধে সহজ প্রশ্নগুলি থাকবে, পরের অর্ধে থাকবে কঠিন প্রশ্ন। কাঠিন্যের মান অনুযায়ী বিন্যস্ত হবে, প্রশ্নগুলি এলোমেলো বিন্যস্ত হবে, অভিক্ষার সঙ্গে প্রশ্ন বিন্যাসের কোনো সম্পর্কই নেই। সো এখান থেকেই কারেক্ট আনসারটা হবে কাঠিন্যের মান অনুযায়ী বিন্যস্ত হবে, যে কাঠিন্যের যে মান রয়েছে সেটার অনুযায়ী বিন্যস্ত হবে, যে কিভাবে একটা প্রশ্নটা করা হবে, যে এটার মধ্যে কিছু সহজ প্রশ্ন থাকবে, কিছু কঠিন প্রশ্ন থাকবে, এরকমভাবে থাকবে যাতে কাঠিন্যের মানের অনুযায়ী সেই প্রশ্নটাকে বিন্যস্ত করা হবে। তো এটাই হলো অভিক্ষা প্রশ্নগুলির ক্ষেত্র। সো অপশন নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে অভিক্ষার গুরুত্বপূর্ণ শর্ত হলো দীর্ঘ না হওয়া, প্রয়োগে জটিলতা না থাকা, পুনর্ব্যবহারযোগ্য হওয়া, উপরি সবগুলি। সো এখানে কারেক্ট আনসারটা হবে উপরি সবগুলি। কি হবে, উপরি সবগুলি। এই সবগুলি হলো অভিক্ষার গুরুত্বপূর্ণ শর্ত, যাতে দীর্ঘ না হয়, প্রয়োগের জটিলতা না থাকে, বা পুনর্ব্যবহারযোগ্য হওয়া। সো অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার, উপরি সবগুলি, অল অফ দ্য এবাভ। 47 নম্বরে রয়েছে কোন ধরনের পরিমাপের কৌশলের ক্ষেত্রে যথার্থতা আবশ্যক, যে কোন ধরনের পরিমাপের কৌশলের ক্ষেত্রে যথার্থতা আবশ্যক। সব ধরনের পরিমাপের কৌশলের ক্ষেত্রেই যথার্থতা আবশ্যিক শর্ত।
শিক্ষা সংক্রান্ত পরিমাপের কৌশলের ক্ষেত্রে যথার্থতা আবশ্যিক শর্ত। মানসিক গুণাবলীর পরিমাপের ক্ষেত্রে যথার্থতা আবশ্যিক শর্ত। মানসিক এবং শিক্ষামূলক বৈশিষ্ট্য পরিমাপের ক্ষেত্রে যথার্থতা আবশ্যিক শর্ত। কারেক্ট আনসার হবে সব ধরনের পরিমাপের কৌশলের ক্ষেত্রে যথার্থতা আবশ্যিক শর্ত। সো অপশন নাম্বার এ। 48 শিক্ষাগত অভিক্ষার যথার্থতা কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 4টি শ্রেণীতে ভাগ করা যায়। অপশন নাম্বার বি। 49 নম্বর বিষয়বস্তুগত যথার্থতা কোন অভিক্ষায় বিশেষ প্রয়োজন? বুদ্ধি অভিক্ষায়, প্রবণতা অভিক্ষায়, পারদর্শিতা অভিক্ষায়, উপরে সবগুলি। কারেক্ট আনসার অপশন নাম্বার সি, পারদর্শিতার অভিক্ষায়। যে বিষয়বস্তুগত যথার্থতা, পারদর্শিতা যে অভিক্ষায় রয়েছে সেটা বিশেষভাবে প্রয়োজন। সো অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 50 নিচের কোনটি সঠিক? এখান থেকে কোনটা সঠিক? যথার্থতা নির্ণয়ে একটি সর্বজন গ্রাহ্য নির্ণায়ক থাকা আবশ্যক। কোনো অভিক্ষায় 100 ভাগ যথার্থ হয় না, যথার্থতা মাত্রায় প্রকাশ করা হয়। উপরে সবগুলি। কারেক্ট আনসার কি? উপরে সবগুলি। অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 51 নম্বর অভিক্ষার যথার্থতা নির্ভর করে। অভিক্ষার যে যথার্থতা রয়েছে সেটা কিসের উপর নির্ভর করে? অভিক্ষার প্রশ্ন বা পদগুলি সংগঠনের উপর, অভিক্ষার প্রশ্ন বা পদগুলি বিষয়বস্তুর উপর, অভিক্ষাদের উত্তরের উপর, উপরে সবগুলি। কারেক্ট আনসার হবে উপরে সবগুলি। অপশন নাম্বার ডি। 52 নিচের কোনটি সঠিক নয়? এখান থেকে কোনটা সঠিক নয়? অভিক্ষার যথার্থতা বৃদ্ধি করার উপায়। সো অভিক্ষা পদ বা প্রশ্নগুলি উত্তর কিভাবে দিতে হবে সেই সম্পর্কে স্পষ্ট নির্দেশ। অভিক্ষার প্রশ্নগুলি সহজ হবে। অভিক্ষার প্রশ্নগুলি সকলেই বোধগম্য হবে। অভিক্ষার মোট প্রশ্ন সংখ্যা যাতে খুব কম না হয়। সো কারেক্ট আনসারটা হবে অভিক্ষার যে প্রশ্নগুলি সেগুলি সহজ হবে, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট 53 একজন শিক্ষক একই প্রশ্নের উত্তরে বিভিন্ন সময়ে বিভিন্ন নম্বর দিয়েছেন। এর কারণ হলো যে একজন শিক্ষক কি করেছেন, তো একটা প্রশ্ন করা হয়েছে, একটা প্রশ্নেরই মানে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম্বার দিয়েছেন। তার কারণটা কি? যে প্রশ্ন নির্ভরযোগ্য নয়, প্রশ্ন যথার্থ নয়, প্রশ্নটি ব্যক্তিগত প্রভাব দোষে দুষ্ট, প্রশ্নটি স্পষ্ট নয়। কারেক্ট আনসার হবে প্রশ্নটি ব্যক্তিগত প্রভাব দোষে দুষ্ট। তো এখন পরীক্ষার মধ্যে ক্লাসের মধ্যে এত স্টুডেন্ট থাকার কারণে সবাই তো আলাদা, প্রতিটা মানুষ ক্লাসে হোক বাইরে হোক প্রতিটা মানুষই আলাদা, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। তাহলে একটা যদি কোশ্চেন হয়, ধরো এখন বলা হলো ত্রিপুরা সম্বন্ধে লেখার জন্য, সবাইকে সেম লাগবে? সবাই কিন্তু সেম লাগবে না, ডিফারেন্ট পার্সন ডিফারেন্ট লাগবে ত্রিপুরা সম্বন্ধে। তাহলে কি যখন একজন টিচার নাম্বার দেবে কোনো একটা কোশ্চেনটা তো সেম থাকলো কিন্তু আনসার তো ডিফারেন্ট হবে। ধরো সবাই শিখলেও সেম কিন্তু সবাই লেখার ধরনটাও কিন্তু সেম হবে না, কিছু না কিছু ডিফারেন্স থাকবে। তাহলে নাম্বারের ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট থাকবে। তার জন্যই বলা হয়েছে একজন শিক্ষক একই প্রশ্নের উত্তর বিভিন্ন সময়ে বিভিন্ন নাম্বার দিয়েছেন। তার কারণটা হলো যে প্রশ্নটি কি ব্যক্তিগত প্রভাব দোষে দুষ্ট। সো অপশন নাম্বার সি। নেক্সট 54 নম্বর একাধিক শিক্ষক যখন একই প্রশ্ন উত্তরের খাতায় বিভিন্ন নম্বর দেয় তখন বলা হয় যে একাধিক শিক্ষক যখন একই প্রশ্নের খাতায় বিভিন্ন নম্বর দেয় তখন তাকে বলা হয় কি বলা হয়? প্রশ্নগুলির নির্ভরযোগ্যতার অভাব, প্রশ্নগুলির যথার্থতার অভাব, প্রশ্নগুলির নৈবিত্তিকতার অভাব, উপরে সবগুলি। কারেক্ট আনসার হবে উপরে সবগুলি। একাধিক শিক্ষক, ধরো কোশ্চেন একটা, খাতাটাও একটা, সেম স্টুডেন্টই লিখেছে। এই খাতাটা যদি এখন ধরো 2-3জন টিচার আলাদা আলাদা টিচার দেখে তাহলে সবার কিন্তু মানে সেম নাম্বার দেবে না, এটার মধ্যে কিছু ডিফারেন্স থাকবে। ধরো এখানে রচনাত্মক কোশ্চেন থাকলো, সংক্ষিপ্ত থাকলো, নৈবিত্তিক থাকলো, সব ধরনের কোশ্চেন থাকলো স্টুডেন্টরা সবগুলি আনসার করলো। ধরো 2-3জন টিচার দেখলো আলাদা আলাদাভাবে, তা কিন্তু নাম্বারটা কিন্তু সেম হবে না। ধরো এখন 25 এক্সাম হলো, সে ভালো লেগেছে, অনেকে যদি এখানে একজন টিচার যদি 22 হয় তার 22 দিয়েছে, আরেকজন 21ও হতে পারে, একজন 23ও হতে পারে, আরেকজন 20ও হতে পারে, তো ডিফারেন্ট হয়ে থাকে। তার কারণ হলো যে প্রশ্নটার নির্ভরযোগ্যতার অভাব রয়েছে বা প্রশ্নগুলির যথার্থতার অভাব রয়েছে, তার পাশাপাশি প্রশ্নগুলির নৈবিত্তিকতারও অভাব রয়েছে। সো অপশন নাম্বার ডি উপরে সবগুলি। নেক্সট 55 নম্বর একটি প্রশ্নপত্রে রচনাত্মক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং নৈবিত্তিক প্রশ্ন দেওয়া হবে, প্রশ্নগুলি নিম্নোক্তভাবে বিন্যস্ত করো। যে একটি প্রশ্নপত্রের মধ্যে রচনাত্মক প্রশ্ন থাকে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, নৈবিত্তিক প্রশ্ন থাকে, কিন্তু কোন সিকোয়েন্সে থাকে সেটা আমাদের ফাইন্ড আউট করতে লাগবে অপশানগুলি থেকে।
অপশন এতে রয়েছে প্রথমেই থাকবে সংক্ষিপ্ত উত্তর, পরে থাকবে রচনাত্মক, সর্বশেষে থাকবে নৈর্ব্যক্তিক। এটা হবে না, কারণ একটা প্রশ্নপত্রের মধ্যে প্রথমেই থাকবে কি নৈর্ব্যক্তিক যে প্রশ্ন রয়েছে সেটা থাকবে, যেরকম ধরো কোনো শর্ট কোশ্চেন থাকলো, ওয়ান লাইনার থাকলো, এমসিকিউ থাকলো, কোনো ট্রু ফলস থাকলো, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকলো, এগুলি থাকবে। তারপর থাকবে সংক্ষিপ্ত, ধরো 2 মার্কস, 2 মার্কস থাকলো, 3 মার্কস থাকলো, এরকম। তারপর থাকলো রচনাত্মক প্রশ্ন, যে ব্রড কোশ্চেনগুলো এই সিকোয়েন্সে থাকবে। ফার্স্ট থাকবে নৈর্ব্যক্তিক, তারপর থাকবে সংক্ষিপ্ত, তারপর থাকবে রচনাত্মক। তো সেই অ্যাকর্ডিং অপশন নাম্বার এতে নেই। অপশন টুতে কী রয়েছে, প্রথমেই রয়েছে রচনাত্মক, তাহলে এটাও হবে না, এটাও কাট করে দিই। তারপর অপশন সিতে রয়েছে প্রথমে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন, পরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সর্বশেষে থাকবে, এখানে হবে রচনাত্মক প্রশ্ন। কি হবে, রচনাত্মক, লিখে নিও তোমরা, এটা রচনাত্মক হবে। তার জন্য এখানে হবে অপশন নাম্বার সি। কি হবে, অপশন নাম্বার সি। মানে প্রথমে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন, তারপর থাকবে সংক্ষিপ্ত, তারপর থাকবে রচনাত্মক প্রশ্ন। সো অপশন নাম্বার সি। নেক্সট 56, প্রশ্নের কাঠিন্যমানের সঙ্গে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা সম্পর্ক কী? প্রশ্নের যে কাঠিন্যমান রয়েছে তার সাথে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা সম্পর্কটা কী? সো কী রয়েছে, প্রশ্নের কাঠিন্যমান যত বেশি হবে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা তত হ্রাস পাবে, প্রশ্নের কাঠিন্যমান যত কম হবে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা তত বৃদ্ধি পাবে। অপশান সি, প্রশ্নের কাঠিন্যমান এবং পার্থক্য নির্ণয়ের ক্ষমতা সমমান বা প্রায় সমমানের হলে প্রশ্নটি উত্তম হবে। প্রশ্নের কাঠিন্য মানের সঙ্গে প্রশ্নের পার্থক্য নির্ণয় ক্ষমতার কোনো সম্পর্ক নেই। কারেক্ট আনসার হবে প্রশ্নের কাঠিন্য মান এবং পার্থক্য নির্ণয়ের ক্ষমতা সমমান বা প্রায় সমমান হলে প্রশ্নটি উত্তম হবে। অপশন নাম্বার সি। 57, পারদর্শিতার অভিক্ষার উদ্দেশ্য হলো, পারদর্শিতা অভিক্ষার উদ্দেশ্যটা কি? পারদর্শিতা যে অভিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা শিখনের উদ্দেশ্য কী পরিমাণে অর্জন করেছে সেই সম্পর্কে অবহিত হওয়া। যে শিক্ষার্থীরা তার শিখনের যে উদ্দেশ্যটা রয়েছে সেটা সেই পরিমাণ কতটুকু পরিমাণ অর্জন করেছে সেই সম্পর্কে অবহিত হওয়া। শিক্ষার্থীদের শিখন তদারকি করা এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করা, যে ফিডব্যাক নেওয়া। শিক্ষার্থীদের শিখন অসুবিধাগুলি নির্দিষ্ট করা, যে কোন জায়গাতে শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে সেটা নির্দিষ্ট করা এবং ওইগুলি স্থায়ী বা পুনঃপুন ঘটেছে কিনা, বা ওইগুলি কি যে স্থায়ী বা পুনঃপুন ঘটেছে কিনা সেটা দেখা। সেটা হলো পারদর্শিতা অভিজ্ঞার যে উদ্দেশ্যটা। ওকে, সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার উপরে সবগুলি। নেক্সট রয়েছে 58 নম্বর, আদর্শিতা অভিক্ষার প্রস্তুতকরণের প্রথম স্তরটি হল ব্লুপ্রিন্ট প্রস্তুত করা, অভিক্ষার বিষয়গুলিকে গুরুত্ব অনুযায়ী বিবেচনা করে অভিক্ষায় অন্তর্ভুক্ত করা, অভিক্ষার উদ্দেশ্যগুলি নির্ধারণ করা, অভিক্ষার জন্য প্রশ্ন বা পথ তৈরি করা। তো প্রথম যে স্তরটা মানে ফার্স্ট স্টেপের মধ্যে কি রয়েছে, ফার্স্ট স্টেপের মধ্যে রয়েছে যে অভিক্ষাটা যে করা হবে তার উদ্দেশ্যটা কি, তার উদ্দেশ্য নির্ধারণ করা। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, উদ্দেশ্য নির্ধারণ করা। নেক্সট রয়েছে 59 নম্বর, শিক্ষামূলক অভিক্ষা এবং মনস্তাত্ত্বিক অভিক্ষা প্রস্তুতের ক্ষেত্র সাদৃশ্য থাকলেও পার্থক্যের দিকটি অধিক, কিছু পার্থক্য থাকলেও অধিকাংশ ক্ষেত্রে সাদৃশ্য দেখা যায়, নির্দিষ্ট কিছু স্তর উভয় ক্ষেত্রেই অপরিহার্য, সম্পূর্ণভাবে পৃথক। কারেক্ট আনসার হবে নির্দিষ্ট কিছু স্তর উভয় ক্ষেত্রেই অপরিহার্য, অপশন নম্বর সি। নেক্সট রয়েছে 60 নম্বর, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, সম্রাট আকবরের রাজ্য শাসন প্রণালী আলোচনা করো। এই যে প্রশ্নটি রয়েছে উপরে প্রশ্নটি রচনাত্মক প্রশ্নে কোন শ্রেণীভুক্ত? এটা হলো একটা রচনাত্মক প্রশ্ন। এখন যে রচনাত্মক প্রশ্নটা এখানে পড়লাম সেটা রচনাত্মক প্রশ্নের মধ্যে আরও অনেকগুলি শ্রেণীভুক্ত রয়েছে, সাব ব্রাঞ্চেস রয়েছে, সেটার মধ্যে কোনটার মধ্যে পড়ে? এটা কি বর্ণনামূলক, বিশ্লেষণমূলক, সৃজনাত্মক, কোনোটিই নয়। তো কারেক্ট আনসারটা হবে বর্ণনামূলক, কারণ এটা বর্ণনা করার কথাই বলা হয়েছে, বর্ণনামূলক। ওকে, সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 30 MCQs। আজকে আমরা প্র্যাকটিস সেট 2 করিয়েছি। তোমরা যারা প্র্যাকটিস সেট 1টা দেখোনি তোমাদেরকে আমি বলবো তোমরা কনসেপ্ট ক্লাস ইভেন প্র্যাকটিস সেট 1টা দেখে নাও, তারপর সিকোয়েন্সে তোমরা ক্লাসগুলি দেখো, তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে। ওকে, সো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে, তোমাদের কাজে আসবে। এখন তোমাদের বলে দিই আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেট 1 রয়েছে, টেট 2 এবং STGT সম্পূর্ণ নোটসে অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। একদম ফুল সিলেবাসের নোটসটাই রয়েছে, নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। যেইভাবে করে পরীক্ষা হয়, যে লেভেলের পরীক্ষা হয় সেই অ্যাকর্ডিং আমাদের নোটসের মধ্যে কনসেপ্টটা বিস্তারিত আলোচনা রয়েছে। একদম CDP, বেঙ্গলি, ইংলিশ, SST পার্ট, সায়েন্সের পার্ট, যাদের ককবরক আছে ককবরকের পার্ট, সবগুলি পার্টই অ্যাভেলেবেল রয়েছে। ইভেন টেট 2-র ক্ষেত্রে ইংলিশ ভার্সন নোটসটাও রয়েছে।
সো তোমাদের যাদের এই নোটসটা প্রয়োজন কিংবা তোমরা মক টেস্ট দিতে চাও, তোমাদের মক টেস্টের প্রয়োজন, স্পেশাল মক টেস্টের প্রয়োজন, অনলাইন মক টেস্ট হোক কিংবা অফলাইন মক টেস্ট হোক, যেটাই তোমাদের প্রয়োজন, আর তাছাড়া যদি ক্লাসেসেরও প্রয়োজন হয়, সবটাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। নোটস বলো, মক টেস্ট বলো, ক্লাস বলো, তোমাদের টেটেড রিলেটেড যেটারই প্রয়োজন, যেটা তোমাদের নিড সেটার জন্য এই নম্বরে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো। ফোন করে তোমরা ডিটেলসটা জানতে পারো, নোটস হোক, মক টেস্ট হোক কিংবা ক্লাসেস হোক, টেট রিলেটেড এনি কোয়েরিজ থাকলে এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জানতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলে তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।